নমস্কার। আজকে সিংহ রাশিকে নিয়ে বলবো। সিংহ রাশির ক্ষেত্রে শনি যে মার্গী হচ্ছে 28শে নভেম্বর 2025, এটা কি রকম প্রভাব দিবে সিংহ রাশির উপর। সিংহ রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে এই সময়কালে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যে এটা চন্দ্র রাশি এবং গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যখন সাবস্ক্রাইব করেন তখন খুব অনুপ্রাণিত হয়, খুব ভালো লাগে। তো যাই হোক, শনি মার্গী হচ্ছে 28শে নভেম্বর 2025 এবং এইখানটাতে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকবে জানুয়ারি মাসের 20 তারিখ 2026 পর্যন্ত। তারপরে কিন্তু শনিদেব আবার প্রবেশ করবে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তো আজকের আলোচনাটা পূর্বা ভাদ্রপদকে নিয়ে করব। তারপরে যখন উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে তখন উত্তরা ভাদ্রপদ নিয়ে বিশেষভাবে আলোচনা করব। তো শনি অষ্টম ঘরে, শনি কিন্তু ভালো প্রভাব দেয় না এবং শনির কিন্তু বর্তমানে সিংহ রাশির ঢাইয়া চলছে। কিন্তু সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির অবস্থান। শনি মানে হচ্ছে কি শ্রম, শনি মানে হচ্ছে সেবা, শনি মানে হচ্ছে দায়িত্ব, শনি মানে হচ্ছে কর্তব্য, শনি মানে হচ্ছে অনুশাসন। শনি সবসময় কিন্তু ন্যায় জিনিসটাকে বেশি পছন্দ করে এবং ন্যায় পথে থাকা, ন্যায় কর্ম করা, এগুলো কিন্তু বেশি পছন্দ করে। যার জন্য শনিকে বলা হয় ন্যায়ের দেবতা, কর্মফলদাতা। তো শনি অষ্টম ঘরে অবস্থান করছে। অষ্টম ঘরে শনি আয়ু বৃদ্ধির কারক হয় এবং শনি কিন্তু সংঘর্ষ করে তুলে। অষ্টম ঘরে যখন অবস্থান করে শনি কিন্তু সংঘর্ষ প্রচণ্ড তৈরি করে অষ্টম ঘরে। এবং কিন্তু শনিদেবের যে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির যে অবস্থান, তাতে কিন্তু একটা ভিন্ন মানচিত্র তৈরি হয়েছে সিংহ রাশির ক্ষেত্রে। না তো সিংহ রাশি অনেক রকম চিত্র এই সময়কালে দেখতে পেত, কারণ শনি কিন্তু ন্যায়ের দেবতা। শনি অষ্টম ঘরে অবস্থান করছে এটা ঠিক, কিন্তু সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতির কন্ট্রোলে থাকবে এই সময়কাল। কারণ দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই মার্গী হচ্ছে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায়, উচ্চ অবস্থায় রয়েছে, তার দৃষ্টি কিন্তু শনির উপরে পড়ছে এবং দেবগুরু নিজের নক্ষত্রেই অবস্থান করছে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। আবার ডিসেম্বরের 5 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি কিন্তু আবার চলে আসবে মিথুন রাশিতে বক্রী অবস্থায়, তখন কিন্তু আর উচ্চ অবস্থায় থাকছে না। কিন্তু দেবগুরু বৃহস্পতি যে নবম দৃষ্টি, সেটা কিন্তু কুম্ভ রাশির উপর থাকবে। অর্থাৎ শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকেই দেবগুরু বৃহস্পতি দেখবে। আর কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, রাহু অবস্থান করছে আবার শতবিশা নক্ষত্র নিজের নক্ষত্রে। তো শতবিশা নক্ষত্রে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে, রাহু ছায়া গ্রহ। তো নিজে যেরকম বলবান হবে সেরকম কিন্তু শনির বলও বৃদ্ধি করে দিবে। কিন্তু দেবগুরু বৃহস্পতি শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে এই সময়কালে এবং রাহুকেও দেখছে। অর্থাৎ রাহুও কৃপা পাচ্ছে, কৃপা দৃষ্টি পাচ্ছে, এবং শনিও কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ করছে এই সময়কালে। যার জন্য শনি আর রাহু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে এসছে। অর্থাৎ এই সময়কালে যে একটা প্রভাব, যে প্রভাবটা থাকবে তার 90% প্রভাবই কিন্তু ভালো দিকে থাকবে। 10% প্রভাব কিছুটা হলেও নেগেটিভ প্রভাব থাকবে, যেহেতু এরা হচ্ছে পাপী গ্রহ। পাপী গ্রহের মূল স্বভাব হচ্ছে কি, যে পাপ প্রভাব দেওয়া। শনিকে বলা হয় পাপী গ্রহ, আর রাহু হচ্ছে কি পাপী গ্রহের মধ্যে নাম্বার 1। শনিবধ রাহু, শনির সমান ফল দিয়ে দেয় রাহু। এরা যতই ভালো অবস্থানে থাকুক, এদের কিন্তু একটা পাপ প্রভাব অবশ্যই থাকবে। এবার নক্ষত্র, যে নক্ষত্রে শনি অবস্থান করছে সেটা কিন্তু হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর শনি কিন্তু গুরুর কাছেই সবসময় মাথা নত করে, কারো কাছে মাথা নত করবে না। যত রকম রেসপেক্ট, যত রকম শ্রদ্ধার জায়গা, সেখানটাতে কিন্তু শনি গুরুকেই দিবে। গুরুর সাথে শনির সম্পর্ক হচ্ছে আবদ্ধ, কারণ শনি হচ্ছে কি ধর্ম। ধর্ম অন্যায় জিনিসটা যেখানটাতে হয় সেখানটাতে তো শনি থাকে না। তো সেরকম কিন্তু দেবগুরু, দেবগুরু হচ্ছে কি ধর্ম পথ নির্দেশক। অর্থাৎ ধর্মের জিনিসটাকে দেবগুরু বৃহস্পতি দেখাবে, আর কর্মটা সেই ধর্মপথে থেকেই করতে হবে। যার জন্য শনির যে রাশিগুলো পড়ে, যেমন মকর রাশি, তারপরে হচ্ছে কুম্ভ রাশি, এর আগে কিন্তু পড়ে যায় দেবগুরু বৃহস্পতির রাশি, ধনু রাশি পড়ে, তারপরে মীন রাশি পড়ে। সেরকম কিন্তু নক্ষত্রের দিক থেকেও যে শনির যতগুলো নক্ষত্র পড়বে তার আগে কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পড়ে যায়। পুষ্যা নক্ষত্রের আগে পুনর্বসু নক্ষত্র, অনুরাধা নক্ষত্রের আগে বিশাখা নক্ষত্র, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের আগে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। অর্থাৎ গুরুর সাথে যে শনির সম্পর্ক, সেটা কিন্তু একেবারে নিবিড় সম্পর্ক। কারণ এই দুটি গ্রহই কিন্তু সম্পূর্ণ ন্যায়ের জায়গাটা, ধর্মের জায়গাটা, এটা বিশেষভাবে উঠে আসে। যার জন্য শনি কিন্তু সবসময় গুরুর কাছেই মাথা নত করে দেয়, এবং শনি আর গুরু যখন মিল হয়ে যায় তখন সেটা ধর্মকর্মের যোগ হয়ে যায়। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, শনি আর গুরুর মধ্যে বিশেষভাবে একটা প্রভাব। তো এই জিনিসটাই কিন্তু বুঝতে হবে। অর্থাৎ গুরুর দেখানো পথেই শনি কিন্তু এই সময়কালে কর্ম করবে। এবার যে নক্ষত্রটা পাচ্ছে সেটা কিন্তু গুরুরই নক্ষত্র।
অর্থাৎ গুরু মানে কি ধর্ম, গুরু মানে কি জ্ঞান, গুরু মানে কি পরোপকারিতা, মায়া, মমতা, সমস্ত কিছু মিশ্রণ থাকছে। তাহলে গুরুর নক্ষত্রে এই জিনিসগুলো থাকবে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনি অবস্থান করছে, তাহলে শনির মধ্যে কিন্তু শনি সেই জিনিসগুলো তুলে নিয়ে আসবে যে কর্তব্যটা করতে হবে সেই কর্তব্যটার মধ্যে যেন মায়া, মমতা, পরোপকারিতা, সেবা মনোভাব, ধর্মের মনোভাব এই জিনিসটা থাকে। এবং এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে যেটা আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে সেটা হচ্ছে কি, যে এটা 25তম নক্ষত্র এবং এর বিস্তার হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ডে 320 ডিগ্রি থেকে 333 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। এবং এই নক্ষত্র মানে গুরুর নক্ষত্র, গুরুর নক্ষত্র মানে মায়া, মমতা জিনিসগুলো বিশেষভাবে উঠে আসছে। এবং শনি কিন্তু এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণেই যে মার্গী হয়ে যাচ্ছে, চতুর্থ চরণেই মার্গী হচ্ছে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র। এবং দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রের যে চরণগুলো, এগুলো নিয়ে যদি আলোচনা করি, তার যে নবাংশ, তার যে প্রভাব, এগুলো বলতে গেলে বহু বড় ভিডিও হয়ে যাবে, তো এটা অন্যদিন আলোচনা করব। কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনির যে প্রভাব সেটা কিন্তু সম্পূর্ণ এই অষ্টম ঘরে আলাদা হতে যাচ্ছে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে কি সজ্জন ব্যক্তি। পূর্বা ভাদ্রপদ এই নক্ষত্রের যে আমাদের জ্যোতিষশাস্ত্রের সিম্বল দেওয়া আছে সেটা হচ্ছে কি তলোয়ার। তলোয়ার যেটা রক্ষা হেতুর কাজে ব্যবহার হয়, রক্ষার কাজে ব্যবহার করা হয়, শাসনের কাজে ব্যবহার করা হয়, ভয় দেখানোর কাজে ব্যবহার করা হয় সেরকম কিন্তু। এবং এর আরো একটি যেটা মানে সিম্বল রয়েছে সেটা হচ্ছে মুখোশ। মুখোশ বলতে যে জোকার টোকার যেগুলো মুখোশ টোকোশ পাওয়া যায় সেই মুখোশ। অর্থাৎ এদের কিন্তু দুই রকম রূপ থাকে, যে একটা বাইরের রূপ একটা ভিতরের রূপ। এবং গুরুর নক্ষত্র এই নক্ষত্র কিন্তু সাধনার নক্ষত্র, এটা হচ্ছে কি উদয়মান শক্তি। অর্থাৎ এরা এই নক্ষত্রের জাতক জাতিকারা যদি জীবনে কোনো গুরুর সন্ধান পেয়ে যায় বা গুরুর সান্নিধ্য পেয়ে যায়, তো নিজের জীবনকে সেই সাধনার পথে নিয়ে যেয়ে একটা বিশেষ জায়গায় নিয়ে যেতে পারে। এটা কিন্তু সেই রকম নক্ষত্র। এই নক্ষত্রে যেরকম ক্রোধী হয়, সেরকম ধর্মপরায়ণ হয়, সেরকম মায়া মমতা হয় এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। ন্যায়ের জিনিসটাও কিন্তু এই নক্ষত্র থেকে উঠে আসে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র মানে এই নক্ষত্রের যে সিম্বল বলছি, যে ত্রিমূর্তির কথা দেওয়া হয়েছে সেটা কিন্তু ব্রহ্মদেবকে দেওয়া হয়েছে, যে সৃষ্টি রচয়িতা ব্রহ্ম সেই জিনিসকে দেওয়া হয়েছে। এই নক্ষত্রের যে গাছের কথা বলা হয়েছে সেটা কিন্তু আম গাছকে বলা হয়েছে। আম গাছের ফল কিন্তু সবসময় আম কাঁচা অবস্থায় টক থাকে, তারপরে কিন্তু যখন পেকে যায় সেটা কিন্তু হয়ে যায় মিষ্টি। তো সেরকম কিন্তু এদের প্রথম জীবনটা টক, অর্থাৎ যখন এরা সাধনার পথে থাকে, জীবনটাকে বুঝতে পারে, কোনো গুরুর সান্নিধ্যে যায়, তখন সেই টক কিন্তু সাধনার পথ থেকে একটা নতুন মাত্রায় যে সেটা কিন্তু মিষ্টি হয়ে যায়। এবং এদের যে বর্ণ দেওয়া হয়েছে এটা কিন্তু ব্রাহ্মণ বর্ণ দেওয়া হয়েছে। এবং এদের যে মানে পুরুষার্থ দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে সেটা কিন্তু অর্থ, অর্থাৎ পয়সা, ইনকাম, এগুলো কিন্তু দেওয়া হয়েছে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। এবং এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের যে এলিমেন্টের কথা বলা হয়েছে সেটা কিন্তু আকাশ তত্ত্বকে বলা হয়েছে। অর্থাৎ আকাশ যত বড় সেই রকম কিন্তু এদের জ্ঞানের পরিচয় হয়। জ্ঞান জিনিসটা, আধ্যাত্মিক জগৎটা, এটা সম্পূর্ণভাবে এই নক্ষত্রে উঠে আসে। এই নক্ষত্রের যে অধিপতি দেবতা সেটা হচ্ছে কি অজয় এক পদ, অর্থাৎ রুদ্রের কিন্তু একটি রূপ। এর বর্ণনা খুবই কমই রয়েছে। তো যাই হোক, অজয় এক পদ, এক পায়ে দাঁড়িয়ে থেকে একটা তপস্যা। তো তপস্যা করতে গেলে কি হয়, গুরুর তো প্রয়োজন হয়, গুরুর দেখানো পথেই তো তপস্যা হয়। সেই জিনিসটাই কিন্তু এখানটাতে উঠে আসছে। এবং যে অজয় এক পথ, অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে যে কঠিন তপস্যা, আমরা এক পায়ে দাঁড়িয়ে 1 মিনিট থাকতে পারি না, কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থেকে যে তপস্যা, শারীরিক পীড়া, সেই পীড়াকে সহ্য করে নিয়েও নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, এটাই কিন্তু হচ্ছে সেই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রে মহাভারতে অর্জুন কিন্তু তপস্যা করেছিল, সেটা করেছিল হচ্ছে ভোলে বাবার তপস্যা। ভোলে বাবার তপস্যা করে কিন্তু বহু রকম আশীর্বাদ এই ভোলে বাবার কাছ থেকে কিন্তু লাভ করেছিল। তো জীবন পথে চলতে গেলে যদি সেই কষ্ট, সেই পীড়া আসে, সেই পীড়াকে সহ্য করে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, এটাই কিন্তু বুঝাচ্ছে পূর্বা ভাদ্রপদ, যেটা এই অষ্টম ঘর থেকে এই সময়কালে বুঝাচ্ছে এই শনি, যে এই সময়কালে তোমাকে সংঘর্ষ করতে হবে, ন্যায়ের পথে সংঘর্ষ করতে হবে, কষ্ট হলে সেই কষ্টকে সহ্য করেও তোমাকে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে। এটাও কিন্তু বুঝাচ্ছে শনি এইখানটাতে। এই অষ্টম ঘর মানে গভীর জ্ঞান, গভীর বিদ্যা, এইখানটাতে আত্মবিশ্লেষণ করাবে এই সিংহ রাশিকে। যারা গুরুর সংস্পর্শে রয়েছেন, গুরুর বিশেষ জ্ঞান লাভ করছেন, তাদের জন্য এই সময়কাল একটা যথেষ্ট ভালো হবে। আধ্যাত্মিক জগতের সাথে যারা জুড়ে রয়েছেন সেই দিকটাও যথেষ্ট ভালো হবে। এটা গভীর বিদ্যা, গভীর জ্ঞান, গোপন ক্রিয়াকলাপের কিন্তু ঘর। অর্থাৎ যে সমস্ত কাজগুলো সমাজে গোপন হয়, গোপনভাবে করা হয়, সেই ঘরগুলোও কিন্তু এই সময়কালে বোঝাচ্ছে। এবং তার সাথে কি বললাম, যে তলোয়ার হচ্ছে এর সিম্বল। অর্থাৎ এই সময়কালে শনি সম্বন্ধিত কাজেও কিন্তু যথেষ্ট লাভবান হবে এই সিংহ রাশি। সেটা কি, লোহা সম্পর্কিত,
খনিজ পদার্থ সম্পর্কিত যে সমস্ত কাজগুলোর সাথে সিংহ রাশি জাতক জাতিকারা জুড়ে থাকছে সেইগুলো কাজ হবে। এবং অষ্টম ঘরকে কিন্তু মৃত্যুরও ঘর বলা হয় এবং দীর্ঘকালীন ঘরও বলা হয়। অর্থাৎ এই সময়কালে কিন্তু সেই কর্মগুলোও উঠে আসবে, যার ফল কিন্তু এই সিংহ রাশিকেও মানে আসবে, যে ন্যায়ের দেবতা। যেমন মৃত্যু সংক্রান্ত জিনিসগুলো ব্যাপার বললাম, তো মৃত্যুতে এখানটাতে দুই রকম ভাবে বুঝাচ্ছে। একটা মৃত্যু বুঝাচ্ছে ন্যাচারাল মৃত্যু, তার সাথে যারা জুড়ে থাকবে সেই কাজগুলো, যেরকম ডাক্তার হোক, বদ্যি হোক, কিংবা যে অপারেশন থিয়েটার হোক, এই সমস্ত কাজ, কিংবা যেগুলো হয় আর কি পোস্টমর্টম বা মৃত্যুর পরে যে অংশগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য, যেরকম কেউ চামড়ার ব্যবসা করছেন, এই দিকগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। আবার আরেকটাও মৃত্যু হয় যারা কিন্তু কসাই হয়ে যায়, যারা কিন্তু কসাইয়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু এই জিনিসগুলো উঠে আসছে। অর্থাৎ এদিক থেকে আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। কিন্তু শনি হচ্ছে কি ন্যায়ের দেবতা, যারা কসাইয়ের ব্যবসা করছেন তারা কিন্তু অর্থ ইনকাম করবেন, কিন্তু দীর্ঘকালীন অসুখ বিসুখেও তার কিন্তু সেই জায়গাটাও উঠে আসছে এই সময়কালে। এটাও কিন্তু বিশেষভাবে বুঝতে হবে। এবং তলোয়ার বুঝালাম, তো প্রশাসন জিনিসটা উঠে আসছে এই সময়কালে। তাহলে যারা প্রশাসনের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ডিফেন্সের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা সেনাবাহিনীর কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো উঠে আসছে। এবং যেটা আর একটা সিম্বল বললাম সেটা হচ্ছে কি মুখোশ। তাহলে মুখোশ জিনিসটা কি গোয়েন্দা, যে বাইরে এক রূপ এবং আর একটা ভিতরের রূপ, সেই কাজগুলো যারা সিবিআই সিআইডি এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো উঠে আসছে। এবং মুখোশ মানে কি, সেটা একটা খেলনার বস্তু হতে পারে, অর্থাৎ খেলনার কাজের সাথে বা কসমেটিক বা যে কাজগুলো, সেই কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকে উঠে আসছে। চামড়ার কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো উঠে আসছে, যেগুলো মুখোশ হয়। যারা জুতার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা চামড়া সম্পর্কিত বহু রকম কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো এই সময়কালে উঠে আসছে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। এবং তার সাথে বিশাল জ্ঞানের জিনিসটা উঠে আসছে, আধ্যাত্মিক জগৎ উঠে আসছে, গবেষণার জিনিসটাও উঠে আসছে, শিক্ষার জায়গাটাও কিন্তু উঠে আসছে এই সময়কালে সিংহ রাশির। তবে কি প্রত্যেকটা ক্ষেত্রে সংঘর্ষ অবশ্যই থাকবে, আর সংঘর্ষ থেকে সরে যাওয়া চলবে না। সংঘর্ষ মানেই জীবন, সংঘর্ষ মানেই এগিয়ে যাওয়া, সংঘর্ষ থেমে যাওয়া মানে নিজের কাছে হেরে যাওয়া। অতএব সংঘর্ষ করে এগোতে হবে, যতই কষ্ট লাভ যথেষ্টই পাবে যখন সংঘর্ষ জীবনে আসবে। সংঘর্ষের মাধ্যমে নিজের লক্ষ্যকে পেয়ে যাওয়া, এটা কিন্তু বুঝাচ্ছে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে আরো একটি মাইনাস দিক রয়েছে, যে এদের বিবাহ কিন্তু একটু দেরিতে হয়, তবে বিবাহের পর এরা আবার যথেষ্ট সুখীও হয় এবং এদের একটু সময়টা যথেষ্ট কমই দেয় বিবাহিত জীবনে। তো এই জিনিসটা হয়। এবং এদের যে শরীর স্বাস্থ্য সম্পর্কে যেটা বলা হয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে, এই সময়কালে শরীর স্বাস্থ্য দীর্ঘকালীন অসুখ বিসুখ, যাদের কোনো নার্ভজনিত প্রবলেম রয়েছে, কোনো অ্যাসিডজনিত সমস্যা রয়েছে, এগুলোর দিক থেকে কিন্তু বিশেষভাবে সাবধান। এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, দীর্ঘদিন ধরে কোনো গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো ভালো হবে। এবং যারা কথাবাচক হিসাবে কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে। এবং কর্মসূত্রে এই সময়কালে বিদেশ যাত্রা হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে। এই সময়কালে যে কাজটা করা যাবে না পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, সেটা কিন্তু বিশেষভাবে বুঝতে হবে সিংহ রাশিকে। সেটা হচ্ছে কি, যে বিবাহ করা যাবে না পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের যাত্রা জিনিসটা করা যাবে না, যেদিন চন্দ্রমা পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে ভিত স্থাপন বা কোনো কিছুর উদ্ঘাটন, এই জিনিসগুলো করা যাবে না এই সিংহ রাশির ক্ষেত্রে। তো যাই হোক, এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা বজ্রং বাণ শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যাদের শনির মহাদশা বা শনির অন্তর্দশা বা শনি সম্পর্কিত সমস্যায় জুড়ছেন, তারা অবশ্যই এই সময়কালে ভোলে বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, ভোলে বাবার বিশেষ মহামৃত্যুঞ্জয় পাঠ করবেন। আরেকটি কথা যেটা বলতে ভুলে গেছি ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে কি, যারা কোনো পার্ট টাইম জবের কাজের সাথে যুক্ত রয়েছেন বা পার্ট টাইম জবের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু কাজ এই সময়কালে পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। কিংবা যারা পার্ট টাইম কাজের সন্ধান করছেন, তাদের কাজ সন্ধান এই সময় পূর্ণ হবে, এটাও হওয়ার সম্ভাবনা থাকছে। তবে এই সময়কালে বিশেষভাবে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যারা গুরুর দীক্ষা নেননি তারা কিন্তু অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, কারণ গুরুর প্রভাব কিন্তু অবশ্যই থাকবে এই সিংহ রাশির উপর। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই এই AstroSM বাংলা চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।